বাংলা দ্বিতীয় সেমিস্টার 2025 ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশিত। ছুটি গল্পটি প্রথম প্রকাশিত হয় পৌষ 1299 বঙ্গাব্দে 1892 সালে সাধনা পত্রিকায়। গল্পগ্রন্থ। ছুটি গল্পটি বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সংকলন গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্গত, তবে গল্পটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় ছোট গল্প নামক গ্রন্থে। গল্পের চরিত্র। ফটিক চক্রবর্তী। ছুটি গল্পের প্রধান চরিত্র ফটিক চক্রবর্তী, পড়াশোনায় অমনোযোগী, বয়স 13 বছর। মাখনলাল চক্রবর্তী। ফটিকের ভাই, পড়াশোনায় মনোযোগী ও শান্ত প্রকৃতির। ফটিক ও মাখনলালের মা একজন বিধবা মহিলা। ফটিকের দুষ্টুমিতে বিচলিত ও তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। বিশ্বম্বরবাবু। বিশ্বম্বরবাবু সম্পর্কে ফটিকের মামা, শান্ত, পরোপকারী, ভদ্র, সভ্য লোক। মামি। বিশ্বম্বরবাবুর স্ত্রী, নিষ্ঠুর প্রকৃতির ও বদমেজাজি। এছাড়াও বাগাবাগদি, ছেলের দল, বিশ্বম্বরবাবুর 3 ছেলে, মাস্টার মশাই ও পুলিশ এই গল্পে রয়েছে। ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া এক নূতন ভাবোদয় হইল। নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। ফটিক চক্রবর্তী ছিল ছেলেদের দলের মধ্যে প্রধান, আর সর্দার কথার অর্থ হচ্ছে প্রধান বা নেতা। তার মাথায় একটা বুদ্ধি এলো যে নদীর ধারে যে শালের ডাল ছিল বা শালের প্রকাণ্ড একটা কাঠ ছিল, সেই কাঠটাকে তারা মাস্তুলে পরিণত করবে। মাস্তুল মানে হলো নৌকোর ভেলা। নৌকোর ভেলায় তারা পরিণত করবে আর সেটাকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাবে। যে ব্যক্তির কাঠ অবশ্যকালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি ও অসুবিধা বোধ হইবে, তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। যে ব্যক্তির এই কাঠটা ছিল, সেই ব্যক্তি যদি এই জিনিসটা জানতে পারে, তাহলে সে খুব বিরক্ত বা অসুবিধায় পড়বে। তবুও বালকগুলো সেই কাঠটাকে নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়ে নিল। কোমর বাঁধিয়া সকলে মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গুড়ির ওপর গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল। এখানে কনিষ্ঠ কথার অর্থ হলো ছোট। মাখনলাল ছিল ফটিকের ছোট ভাই। যখন সবাই গাছের ডালটাকে ঠেলার জন্য তৈরি হচ্ছিল, তখন হঠাৎ ফটিকের ছোট ভাই মাখনলাল গাছের গুঁড়িতে গিয়ে বসে পড়ে। একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহার কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। একটা বাচ্চা ছেলে হলো ফটিকেরই বন্ধু। সে মাখনলালকে একটু ঠেলার চেষ্টা করলো, কিন্তু মাখনলাল একটুও সে নিজের জায়গা থেকে নড়ল না। তাই তারা ভাবল যে মাখনলালকে সরিয়ে কোনো লাভ নেই। ফটিক আসিয়া আস্ফালন করিয়া কহিল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। তো ফটিক এসে তার ভাইকে শাসন করতে থাকে। সে তাহাকে আরও একটু নাড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ীরূপে দখল করিল। তো ফটিকের কথায় মাখনলাল কান্না দিয়ে মাখনলাল সে নিজের জায়গায় অটুট থাকল। এইরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশ অনতিবিলম্বে এক চর কষিয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল। সাহস হইল না। এমন পরিস্থিতিতে ফটিকের উচিত ছিল তার ছোট ভাইকে চর মেরে শাসন করা, কিন্তু সেটা ফটিকের সাহস হলো না। কিন্তু এমন একটা ভাবনা ধারণ করিল যেন ইচ্ছা করলেই এক্ষুনি উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে, কিন্তু করিল না। কারণ পূর্বাপেক্ষা আর এক ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আরেকটু বেশি মজা আছে। ফটিক চাইছিল যে তার ভাইকে সে খুব শাসন করবে, কিন্তু শাসন করল না। তার জায়গায় ফটিকের মাথায় আরও একটা ভালো খেলার বুদ্ধি এলো। প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। তো ফটিক সকলকে বলল মাখনলালকে শুদ্ধ ওই গাছের ডালটাকে বা কাঠটাকে গড়াতে হবে। মাখনলাল মনে করিল ইহাতে তার গৌরব আছে, কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে, তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই।
তো মাখন ভাবলো তাকে সমেত গাছের ডালটা বা গাছের গুঁড়িটা ঠেলা হবে, এতে মাখনের খুব গৌরব। কিন্তু মাখন বা তার বন্ধুদের মধ্যে কেউই জানতো না যে এতে মাখনের পড়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল। মারো ঠেলা হেইয়, সাবাস জোয়ান হেইয়। গুড়ির এক পা ঘুরতে না ঘুরতেই মাখন তাহার গাম্ভীর্য, গৌরব ও তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্যৎ হইয়া গেল। তো সব ছেলে মেয়েগুলো মিলে নিজের গায়ে সর্বশক্তি দিয়ে গাছের গুঁড়িটাকে ঠেলতে লাগলো। এমন সময় ফটিকের ভাই মাখনলাল নিজের ভারসাম্য রক্ষা না করতে পেরে সাথে সাথে মাটিতে পড়ে যায়। খেলা আরম্ভতেই এইরূপ আশাতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল। কিন্তু ফটিক কিছু শশব্যস্ত হইল। তো খেলা শুরুতেই এমন একটা কাণ্ড ঘটবে কেউ সেটা কল্পনাও করেনি। কিন্তু ফটিক নিজের জায়গায় দাঁড়িয়ে ছিল, ফটিক কিছু করেনি। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যায় ছাড়িয়া ফটিকের উপর গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে মারিতে লাগিল। তো ফটিককে মাখন খুব মারতে লাগলো, কারণ মাখনলাল ভাবল যে তার দাদার জন্যই সে পড়ে গেছে। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গৃহাভিমুখ গমন করিল। মাখনলাল তার দাদাকে মেরে নিজেই কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা দিল। খেলা ভাঙিয়া গেল, সেখানেই তাদের খেলার ইতি হয়ে গেল। ফটিক গোটা কতক কাশ উৎপাদন করিয়া লইয়া এক অর্ধনিমগ্ন নৌকোর গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাতে লাগিল। তো ফটিক, যেহেতু খেলা শেষ হয়ে গেছে, তাই ফটিক একটা কাশের ডাল বা কাশের উৎপাটন নিয়ে একটা অর্ধনিমগ্ন নৌকার ওপর উঠে বসে বসে চিবাতে লাগলো। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিতে লাগিল। এক অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বালককে জিজ্ঞাসা করিলেন, চক্রবর্তীদের বাড়ি কোথায়? তা এমনই সময় ফটিকের সামনে একটা বিদেশি নৌকায় একজন ভদ্রলোক আসে, আর সে ফটিককে জিজ্ঞাসা করে যে চক্রবর্তীদের বাড়িটা কোথায়। বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হোতা, কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য ছিল না। তো ফটিক ডাঁটা চিবাতে চিবাতে বলল যে ওইখানেই, কিন্তু কোনখানে বলল সেটা কেউই বুঝতেই পারল না। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করল, কোথা? সে বলিল, জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রসগ্রহণে প্রবৃত্ত হইল। ফটিক তখন রেগে বলল, জানি না, আর নিজের কাজে সে ব্যস্ত হয়ে পড়ল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহে সন্ধানে চলিলেন। তো বাবু তখন অন্যজনের সাহায্যের জন্য চলে গেল। অবিলম্বে বাঘাবাগদি আসিয়া কহিল, ফটিক দাদা, মা ডাকছে। তেমন সময় বাঘাবাগদি আসে, এসে ফটিককে বলে, তোর মা ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহার বলপূর্বক আরকোলা করিয়া তুলিয়া লইয়া গেল। মানে আরকোলা মানে সাইড থেকে কোলে নেওয়াকে বলা হচ্ছে। ফটিক নিষ্ফল আক্রোশের হাত পা ছুঁড়িতে লাগিল। যখন দেখছে ফটিক যাচ্ছে না, তখন বাঘা নিজের বলের মাধ্যমে বা নিজের শক্তির মাধ্যমে তাকে সাইড দিয়ে কোলে নিয়ে তাকে জোর করে নিয়ে যাওয়া হলো তার মায়ের কাছে। আর ফটিক রাগের বশে হাত পা ছুটতে লাগলো। ফটিক দেখিবা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিকের মা ফটিককে দেখা মাত্রই তার উপর রাগ করতে থাকে, কারণ ফটিকের মা ভাবে ফটিকের জন্যই তার ভাই নষ্ট হচ্ছে। ফটিক কহিল, না, মারিনি। ফের মিথ্যা কথা বলছিস। কখনো মারিনি, মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করতেই মাখন আপনার পূর্বনালিশ সমর্থন করিয়া কহিল, হ্যাঁ, মেরেছে। তো ফটিকের ভাই মাখনলাল সে নিজের ভুলটা স্বীকার করেনি, সে বলল ফটিক মেরেছে। তখন আর ফটিক সহ্য হইল না, দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষিয়া দিয়া কহিল, ফের মিথ্যা বলছিস, ফের মিথ্যা কথা। তো ফটিক এই মিথ্যা কথাটা সহ্য করতে পারেনি, তাই সে তার মায়ের সামনেই ফটিককে চর মেরে বসে।
মা মাখনের পক্ষ লইয়া ফটিকের সবেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে 2-3টা প্রবল চপেটাঘাত করিলেন। ফটিক তার মাকে ঠেলিয়া দিল। তো ফটিক তার মায়ের সামনে যেহেতু তার ভাইকে মেরেছে, তাই এইটা দেখে ফটিকের মা ফটিককে সজোরে ঝাঁকুনি দেয় আর তার পিঠে মারতে থাকে। ফটিক নিজের আত্মরক্ষা করার জন্য তার মাকে ঠেলে দেয়। মা চিৎকার করিয়া কহিলেন, এই তুই আমার গায়ে হাত তুললিস? তখন তার মা চিৎকার করে বলছে, তুই আমার গায়ে হাত তুলছিস? এমন সময় সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে তোমাদের? এমন সময় সেই বাবুটা, অর্থাৎ যার সাথে ফটিকের নদীর ধারে দেখা হয়েছিল, সে এসে ফটিকের মাকে জিজ্ঞেস করছে, তোমরা কি করছো? ফটিকের মা বিষম্বে আনন্দিত অভিভূত হইয়া কহিলেন, ও মা, এ যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় প্রণাম করিলেন। তো ফটিকের মা খুব আনন্দ হলো তার দাদাকে অনেক বছর পর দেখে, তাই সে প্রণাম করল। বহু দিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। ইতিমধ্যে ফটিকের মার 2 সন্তান হইয়াছে, তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে। তাহার স্বামী মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। যেহেতু ফটিকের মামা বিদেশের চাকরি করত, তাই ফটিকের মা 2টো সন্তান হয়েছে। এছাড়াও ফটিকের বাবা মৃত্যু হয়েছে। এই পুরো গোটা টাইমের মধ্যে ফটিকের মা একবারও তার দাদাকে দেখেনি। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্বরবাবু তার ভগিনীকে দেখিতে আসিয়াছেন। এখানে ভগিনী কথার অর্থ হচ্ছে বোন। তো আজ বহু বছর পর ফটিকের মাকে বিশ্বম্বরবাবু অর্থাৎ ফটিকের মামা দেখতে এলো। কিছুদিন খুব সমারোহে গেল। তো কিছুদিন ফটিকের মামা ফটিকদের বাড়িতেই ছিল। অবশেষে বিদায় লইবাই 2-1 দিন পূর্বে বিশ্বম্বরবাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা ও মানসিক উন্নতি সম্পর্কে প্রশ্ন করিলেন। উত্তরে ফটিক অবাধ্য উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগী ও মাখনের সুশান্ত সুশীলতা, বিদ্যানুরাগী বিবরণ শুনিলেন। তো এই বিবরণ শুনে বুঝতে পারলাম যে ফটিক ছিল পড়াশোনায় খুব অমনোযোগী, আর মাখনলাল ছিল পড়াশোনায় খুব মনোযোগী ও শান্তশিষ্ট একজন ছেলে। তার ভগ্নী কহিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিতেছে। তো তখন ফটিকের মা তার দাদাকে বলল, ফটিক আমার হাড় জ্বালাচ্ছে। শুনিয়া বিশ্বম্বর প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। তাই কথাটা শুনে বিশ্বম্বরবাবু ফটিককে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানালো। বিধবা এ প্রস্তাবে সহজেই সহমত হইল। যেহেতু তার মা বিধবা ছিল, আর ফটিক গ্রামে থেকে পড়াশোনায় উচ্ছনে চলে গেছিল, এই জন্য ফটিকের মা ভাবছিল শহরে গিয়ে যদি ছেলেটা মানুষ হয়, তাই ফটিককে কলকাতায় চলে যাওয়াটা উচিত। তাই ফটিককে সে জিজ্ঞাসা করলো, কেমন রে ফটিক, মামার সাথে কলকাতায় যাবি? ফটিক লাফিয়া উঠিয়া বলিল, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মার আপত্তি ছিল না, কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোন দিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয়, কি মাথা ফাটায়, কি একটা দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিককে বিদায় গ্রহণের জন্য এতাদৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। তো ফটিকের মাও একদিক দিয়ে চাইছিল ফটিক যাতে শহরে চলে যায়, কারণ ফটিক যদি গ্রামে থাকে তো ফটিকের পড়াশোনায় খুব অমনোযোগী, যার ফলে মাখনলালও ফটিকের সাথে মিশে সেরম হয়ে যাবে। তাই ফটিকের মা চাইছিল শহরে গিয়ে সে যাতে একটু পড়াশোনা শিখে মানুষ হতে পারে। কবে যাবে, কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল। উৎসাহে তাহার রাত্রে নিদ্রা হয় নাই। তো ফটিক খুব উত্তেজিত ছিল কলকাতায় যাবে বলে, তাই তার মামাকে সে সবসময় জিজ্ঞেস করতে থাকে কবে যাবে আর কখন যাবে। অবশেষে যাত্রাকালে আনন্দের উদ্দেশ্য বশত তাহার ছিপ, ঘুড়ি, লাঠাই সমস্ত মাখনকে পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। শেষমেশ যখন যাত্রাকালের সময়টা এলো, তখন ফটিক তার ছিপ, ঘুড়ি, লাঠাই সব কিছুই তার ভাই মাখনলালকে পৌত্রিক সম্পত্তি হিসেবে দিয়ে দিল। কলিকাতায় মামার বাড়ি পৌঁছে প্রথমত মামির সাথে আলাপ হইল। তো কলকাতা সে তার
মামিকে প্রথমবার দেখল। মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। তো মামি যখন ফটিককে দেখল তখন তার মামি খুব একটা যে খুশি ছিল এমনটা নয়। তাহার নিজের 3টে ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্না পাতিয়া বসিয়া আছেন। ইহার মধ্যে সহসা একটা 13 বছরের অপরিচিত অশীতি পাড়াগাঁয়ের ছেলে ছাড়িয়া দিলে কীরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্বরে এত বয়স হইল, তবু কিছুমাত্র যদি কাণ্ডজ্ঞান আছে। এখানে তার মামি খুব একটা খুশি হয়নি, তার কারণ তার মামি জানতো যে ফটিক হচ্ছে একটা পাড়াগাঁয়ের ছেলে, তাই সে যদি তার শিক্ষিত ছেলেদের সাথে মিশে যায় তাহলে তার ছেলেরাও ফটিকেরই মতো অশিক্ষিত হয়ে যাবে। এই জন্য ফটিককে তার মামি খুব একটা ভালো চোখে দেখেনি। তা আজ এতটাই পড়ানো হলো, আবার বাকিটা পড়ানো হবে পরবর্তী পার্টে। যদি তোমাদের কোনো ডাউট থাকে তো আমায় কমেন্টে করে জানিও, কোথায় ডাউট আছে আমি ক্লিয়ার করে দেবো। আর পুরো গল্পটা শেষ করে দেওয়ার পরে আমি গল্পের প্রশ্ন উত্তরও দেবো, এছাড়াও ওয়ার্ডের মিনিংগুলোও বলে দেবো। তার যদি পিডিএফও চাই সেটাও আমায় কমেন্ট করে জানিও। আর তোমরা একটু কমেন্ট করে জানিও যে কে কোন জেলা থেকে দেখছো, আর তোমাদের কি ট্যাবের টাকা ঢুকে গেছে। যেহেতু আমি কলকাতায় থাকি তাই আমার অনেক ছাত্রছাত্রীদের টাকা অলরেডি ঢুকে গেছে। তাই তোমরা কোন জেলা থেকে দেখছো আর তোমাদের কি টাকা ঢুকেছে সেটা আমায় জানিও। যদি না ঢুকে থাকে তাহলে চিন্তা করো না, কারণ অনেকের ঢুকে গেছে, তাই তোমাদেরও আস্তে আস্তে ঢুকে যাবে। আবার দেখা হবে অন্য এই ভিডিওরই নেক্সট পার্টে। ততক্ষণ তোমরা কমেন্ট করে জানিও। যদি বেশি কমেন্ট থাকে তাহলে আমি খুব শিগগিরই আমি এর পরবর্তী পার্টটা নিয়ে আসবো।